সকালবেলা নিউজ হচ্ছে কুড়িগ্রামের একটা শহরে কাউকে মেরে ফেলা হয়েছে, আর সেই লাশটাকে ব্রিজের নিচে রাখা হয়েছে। সেই শহরে কারা কি কারণে খুনটা করেছে সেটা কেউই জানে না। পুলিশ কোনো কিছুই বলছে না এই বিষয়ে। আমি এটা দেখে মুচকি হাসি দিলাম। শালার পুলিশরা যে কি করে ওরাই ভালো জানে। আজকে আমার কাছে যদি ক্ষমতাটা থাকতো না, তাহলে সবাইকে শিক্ষা দিতাম। তারপর এদিকে মা বলতে লাগলো, কি রে, এইসব খুনের খবর দেখছিস কেন? ভালো কিছু দেখতে পারিস না? এইসব দেখে কি আরো খারাপ হয়ে যাবি? মা তুমি এটা কোনো কথা বললে? দেখো কুড়িগ্রামের শহরে একটা ভার্সিটির ছাত্রছাত্রীদের কিভাবে মারছে, কিন্তু পুলিশ এখন পর্যন্ত কোনো তথ্যই বের করতে পারছে না। হয়েছে, তোরা তো চিন্তা করতে হবে ওদেরকে নিয়ে। ভাবার আরো অনেক লোক রয়েছে, তোকে এইসব নিয়ে চিন্তা করতে হবে না। তারপর আমি কিছু না বলে নাস্তা করে নিলাম, আর নাস্তা করে বাইরে চলে আসলাম। আর সারাদিন আড্ডা দিয়ে সন্ধ্যাবেলা বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে বাসায় ফিরলাম। আর বাসায় ফিরে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। একটু পর মা আমার জন্য কফি নিয়ে আসলো, আর আমি কফি খেয়ে আবারও পড়তে লাগলাম। রাতের খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম। আর তখনই আমার লেডি পুলিশ বউয়ের কল আসলো। আমি তার সাথে কথা বলতে লাগলাম, আর কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি নিজেই লেডি পুলিশকে কল দিলাম। আর কিছুক্ষণ কল হওয়ার পর কলটা রিসিভ করলো। বুঝতে পারলাম না এত আগে ঘুম থেকে উঠলো, অথচ আমাকে একবারও কল দেওয়ার প্রয়োজন মনে করলো না। আমি বলতে লাগলাম, তানিয়া প্লিজ তুমি আমার কথাটা শোনো। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমি সব কিছুর পরেও তোমাকে মেনে নিয়েছি, কিন্তু তুমি কেন আমাকে মেনে নিতে পারছো না? তোমার কি মাথা ঠিক আছে? আমার একটা মেয়ে আছে 1 বছরের। তুমি একটা অবিবাহিত ছেলে, তোমার সাথে আমার কি করে রিলেশন হবে? আমার এসবের প্রতি কোনো লোভ নেই। আমি একাই ভালো আছি। জীবনে যতটুকু কষ্ট পেয়েছি আর কষ্ট পেতে চাই না। কষ্ট পেতে পেতে আমি পাথর হয়ে গেছি। তানিয়া আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি। আমি সব কিছুর পরেও তোমাকে চাই। আমি তোমাকে পবিত্র ভালোবাসা দিতে চাই। দেখো, এটা কোনোভাবেই সম্ভব না, কারণ আমি চাই না যে আমার কারণে কারো লাইফটা অন্যরকম হয়ে যাক। তুমি আমার লাইফের সঙ্গে জড়িয়ে কেন নিজেকে নষ্ট করবে বলো? আমার জীবনটা অন্যরকম। তাছাড়া সবচেয়ে বড় কথা হলো আমার একটা মেয়ে আছে, এই দিকটা আমার খেয়াল রাখতে হবে। আমি মেয়েটাকে আমি আমার নিজের মেয়ে মনে করব। প্লিজ আমি ওকে ওরকম ভাবেই মানুষ করব। তুমি আমাকে একটু বুঝতে চেষ্টা করো। তুমি ছাড়া আমার এই লাইফে আর কেউ আসবে না। তুমি আমার প্রথম এবং তুমি আমার শেষ ভালোবাসা। এটা আমি বুঝতে পারছি যে তুমি আমাকে কতটা ভালোবাসো, কিন্তু আমাকে সবকিছু চিন্তা করতে হবে। তোমার ফ্যামিলি তোমাকে এই ব্যাপারটা কখনোই মেনে নেবে না। হয়তো আমার জন্য তোমার ফ্যামিলির সঙ্গে অনেক কিছু করতে হবে। আমি চাই না তুমি আমার কারণে তোমার ফ্যামিলিকে কষ্ট দাও। আমি তোমার জন্য সব কিছু করতে পারবো। ফ্যামিলি আজ না হয় কাল ঠিকই একদিন মেনে নেবে, কিন্তু তোমাকে যদি একবার হারিয়ে ফেলি তাহলে কোনোদিন আমি ভালো থাকতে পারবো না। আমি একমাত্র তোমার কাছেই ভালো থাকবো। প্লিজ তুমি কেন বুঝতে পারছো না? তখনই তানিয়া কলটা কেটে দিল। আমি আবারও কল দিলাম, কিন্তু তানিয়া ফোনটা বন্ধ করে ফেলল। আমি কোনো কিছু বুঝতে পারছি না এখন কি করব। আমি ফোনটা বিছানায় ফেলে বারান্দায় এসে বাইরের দিকে তাকিয়ে আছি। আর তখনই মা এসে বলতে লাগলো, শাওরিয়ার, তুই কি আজকেও কলেজ যাবি না? এইভাবে নতুন নতুন কলেজে যদি না যাস তাহলে কিভাবে হবে বল? সবাই নতুন নতুন কলেজে যেতে চায়, আর তুই? ঠিক আছে মা, আমি এখনই কলেজের জন্য রেডি হচ্ছি। তুমি কোনো চিন্তা করো না। আর তুমি গিয়ে খাবার রেডি করো, আমি এখনই আসছি। তারপর আমি মাকে পাঠিয়ে দিলাম। আর মাকে পাঠিয়ে দিয়ে আমিও ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। আর রেডি হয়ে তাড়াতাড়ি করে চলে আসলাম খাবার টেবিলে। খাবার টেবিলে এসে আমি যথারীতি খাবার খেয়ে মায়ের কাছ থেকে টাকা নিয়ে কলেজে যেতে লাগলাম। কলেজে হাঁটতে হাঁটতে চলে আসলাম। এসে দেখি আমার বন্ধু রাফি বসে আছে। আর রাফি আমাকে দেখে বলতে লাগলো, দোস্ত, এখন তো ফার্স্ট ইয়ারের ক্লাস খুব ভালোই হয়, তবুও তুই কলেজে আসিস না কেন? তুই না আসলে যে আমারও আসতে ইচ্ছা করে না। সবাই তো অন্য কলেজে ভর্তি হয়েছে, কিন্তু আমাদের কপাল খারাপ তাই আমরা দুজন এখানেই ভর্তি হয়েছি।
আসলে দোস্ত, মন মেজাজ ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। তোকে বলছিলাম না একটা মেয়েকে আমার অনেক পছন্দ, সেই মেয়েটা কোনোভাবেই মেনে নিতে পারছে না। এটা তো আমি খুব ভালো করে বুঝতে পারছি যে তুই যে ডিপ্রেশনে আছিস, কিন্তু একটা কথা বলতো, মেয়েটার সঙ্গে তোর কি করে পরিচয় হলো? তুই তো জানিস আমি গল্প লেখালেখি করি। তো একদিন আমি একটা গল্প লিখে ফেসবুকে পোস্ট করি এবং পাশাপাশি অনেকের মেসেজগুলো চেক করতে থাকি। আর তখনকার একটা আইডি থেকে সুন্দর একটা মেসেজ এসে, আর তখন সেটা পড়তে লাগলাম। আসলে পড়তে পড়তে কেমন যেন একটা ভালো লেগে গিয়েছিল আমার। আর মেসেজটা লিখেছিল আমাকে নিয়েই। তারপর আমিও মেসেজের একটা উত্তর দিলাম। আর এভাবেই আমাদের মধ্যে একটা বন্ধুত্ব হয়। আর বন্ধুত্ব হওয়ার পর আমি মেয়েটাকে অনেক ভালোবাসি। হ্যাঁ, এটা তো খুব ভালো করে বুঝতে পারছি একতরফা ভালোবেসে ফেলেছিস। তবে তুই কি মেয়েটার ব্যাপারে সব কিছু জানিস? মেয়েটার বাসায় কে কে আছে, মেয়েটা কি করে? হ্যাঁ, সব কিছুই জানি। আসলে মেয়েটা মধ্যবিত্ত ফ্যামিলির। মেয়েটাই সবচেয়ে বড়, তার ছোট একটা বোন আছে। আচ্ছা, তোর সঙ্গে এসব বিষয়ে পরে কথা বলবো, আগে চল ক্লাসে যাই। এদিকে আমি রাফিকে নিয়ে ক্লাসে চলে আসলাম। রাফি আমার বেস্ট ফ্রেন্ড, আমি তার সঙ্গে সব কিছুই শেয়ার করি। আমি ক্লাসে এসে যথারীতি ক্লাস করতে লাগলাম। আর কলেজে ক্লাস শেষ করে আমি রাফির সঙ্গে বাসায় ফিরছিলাম। আর তখন রাফি আমাকে বলতে লাগলো, দোস্ত, তুই কোনো চিন্তা করিস না, মেয়েটা তোকে কখনো ছেড়ে যাবে না, এটা আমার মন বলছে। আর তুই আমাকে বললি না যে মেয়েটা কি করে? আসলে দোস্ত, মেয়েটা ডিভোর্সি। রাফি আমার মুখ থেকে এই কথা শুনেই আমার দিকে একদিনে তাকিয়ে আছে। আমি মাথা নিচু করে ফেললাম। রাফি হয়তো অবাক হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর রাফি আমাকে বলতে লাগলো, দোস্ত, তুই কি পাগল হয়ে গেলি? তুই একটা আনমেরিড ছেলে হয়ে একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করবি? মান সম্মান কোথায় যাবে সেটা একবার ভেবে রেখেছিস? এটা কি আদৌ সম্ভব? আর মেয়েরা তোর চেয়ে বড়। জানি না আমি কোনো কিছু, কিন্তু নিজেকেও যে মানাতে পারছি না। মেয়েটার ডিভোর্সই হয়েছে তো কি হয়েছে? আমার কাছে মেয়েটা এখনো কুমার। আসলে ভালোবাসা কি এসব দেখে হয়? জাস্ট হয়ে যায়। আমি তোকে কোনো কিছু বোঝাতে পারবো না। তোর যা মন চায় তুই তাই কর, তবে এমন কোনো কাজ করিস না যেটা তোর ফ্যামিলিতে দাগ লেগে যায়। তারপর রাতে বন্ধুর সাথে কথা বলতে বলতে আমি বাসায় চলে আসলাম। রাফি তার বাসায় চলে গেল। আমি খুব ভালো করে বুঝতে পারছিলাম রাফির কাছ থেকে এরকম কথা শুনতে পাবো। ভাগ্য ভালো যে মেয়েটার কথা বলিনি। যদি শুনতো যে মেয়েটার আরেকটা 1 বছরের বাচ্চাও আছে, তাহলে তো অবস্থা আরও খারাপ হয়ে যেত। কিন্তু যে যাই বলুক না কেন, আমি তানিয়াকে ভালোবাসি। আমি তানিয়াকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবই না। তারপর আমি বাসায় চলে আসলাম। আর বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে রইলাম। আমি অফিসে কাজ করছিলাম, আর তখনই হঠাৎ করে শাহরিয়ারের কথা মনে হয়ে যায়। ছেলেটা সত্যি আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমি কি করব? আমার এই ছন্নছাড়া জীবনের সঙ্গে জড়িয়ে ওর জীবনটাকে নষ্ট করে দেব? কিন্তু আমি যে নিজেকেও ধরে রাখতে পারছি না। ওর ভালোবাসার কাছে আমাকে হার মানতে হচ্ছে। কি করব আমি? আমি ফোনটা বন্ধ করে রেখেছি। জানি না পাগলটা এখন কি করছে। আমি ফোনটা চালু করে তার নাম্বারে একটা কল দিলাম, আর সঙ্গে সঙ্গেই কলটা রিসিভ করো। পরে ওপাশ থেকে আমাকে বলতে লাগলো, আমার উপর রাগ করে ফোনটা বন্ধ রেখেছিলে, তাই না? আমি তোমাকে খুব বেশি বিরক্ত করি। আমার সঙ্গে একটু কথা বলতে ইচ্ছে করে না তোমার? তোমাকে আমি আর কোনো কিছুই বলবো না। প্লিজ তুমি আমার সাথে এইভাবে কথা বলো না, আমার অনেক কষ্ট হয়। তুমি কেন বুঝতে পারছো না? এমনটা নয় যে আমি তোমাকে ভালোবাসি না, আমিও তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু আমার কি করার আছে বলো? এটা কি আদৌ সম্ভব হবে আমাদের? আমরা দুজন যদি ঠিক থাকি তাহলে দুনিয়ার যত বাধাই আসুক না কেন আমরা সফল হতে পারবো। তুমি শুধু আমার হয়ে থেকো সব সময়। তারপর এভাবে তানিয়ার সঙ্গে আমি কথা বলতে লাগলাম। আর কথা বলা শেষ করে আমি খাবার খাওয়ার জন্য টেবিলে গেলাম। আর তখনই আমার বড় বোন এসে বলতে লাগলো, কি রে শাহরিয়া, তুই নাকি কালকে একটা ছেলেকে মেরেছিস? আমি না তোকে মারামারি করতে নিষেধ করেছিলাম? ছেলেটা আমার বান্ধবীর ভাই ছিল। মেরেছি, খুব ভালো করেছি, কারণ ছেলেটা জুনিয়র হয়ে আমাকে তুই করে বলেছে, তাই মেরেছি। যদি আবার বলে আবারও মারবো। তুই এই ব্যাপারটা নিয়ে কোনো নাক গলাতে আসবি না। বড় বোনের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি তুই জানিস না? ভুলে গেছিস সব? আর কতবার বললে এসব ছাড়বে? দিন দিন নষ্ট হয়ে যাচ্ছিস। বাবা,
তুমি সবসময় এসব কেন বলো? আমি কোথায় নষ্ট হয়ে যাচ্ছি বলো তো? আমি কি কোনো নেশা করি যে তুমি আমাকে এভাবে কথা বলো? আমাকে আমার মতো থাকতে দাও। কই গো তুমি? তোমার ছেলে কত বড় হয়ে গেছে, আমার মুখের উপর কথা বলছে। তোর দ্বারায় কোনো কিছু হবে না। তোর পিছনে শুধু শুধু আমি টাকা নষ্ট করতেছি। দেখো, শুধু শুধু এভাবে আমাকে বকবে না, বলে দিচ্ছি। আমি এমন কিছু করিনি যে তোমরা আমার সঙ্গে এমন করবে, বুঝতে পেরেছ? এবার আমি রুমে চলে আসলাম। আসলে মেজাজটাই খারাপ হয়ে গিয়েছে। আর এভাবেই সময়টা পার হলো। বিকেল 5টায় তানিয়ার অফিস ছুটি হয়। তানিয়া বাসায় গিয়ে ফ্রেশ হলো এবং ফ্রেশ হয়ে আমাকে কল দিল। আমি তানিয়ার সঙ্গে কথা বলতে লাগলাম। মেয়েটা আমার সঙ্গে কথা বলে যতটা হাসে, আর কোনো সময় মনে হয় না এভাবে হাসে। তখন তানিয়া আমাকে বলতে লাগলো, আমি আগে ভেবেছিলাম যে আমি কখনো হয়তো নিজেকে নিয়ে ভাবতে পারবো না, মেয়েকে নিয়ে আর নিজের পরিবারকে দেখে জীবনটা হয়তো চলে যাবে। আমি তেমন কাউকে আশাও করতাম না। নিজের জীবনে যেটা ঘটে গেছে সেটা নিয়ে আফসোস করে তো আর লাভ নেই। যা হয়েছে সেটা তো কপালে ছিল। তুমি আসার পরে নতুন করে বাঁচতে শিখেছি। আমি হয়তো তোমাকে অন্য কিছু দিতে পারবো না, কিন্তু তোমাকে বুক ভরা ভালোবাসাটা দিতে পারবো। জানো আজকে কি হয়েছে? দুপুরবেলা বাবা এসেছে। বাবা এসে আমাকে অনেক কথা বলেছে। তারপর বাবার সঙ্গে আমার একটু রাগারাগি হয়। আমি তো তোমাকে নিষেধ করেছি যে মা বাবার সাথে রাগারাগি করবে না। ওরা যত যাই বলুক কোনো উত্তর দেবে না, বুঝতে পেরেছো? আর দেখো, আমার মেয়েটা এখন ফোন নিয়ে কাড়াকাড়ি করছে। একটু ভিডিও কল দাও তো। তুমি মেয়ের সঙ্গে কথা বলো, আমি ওয়াশরুম থেকে আসছি। আমি ভিডিও কল দিলাম, আর ভিডিও কল দিয়ে মেয়ের সঙ্গে কথা বলতে লাগলাম। 1 বছরের বাচ্চা, তেমন কিছুই বোঝে না, তবুও আমাকে খুব ভালো করেই লক্ষ্য করছে। আর তখনই মনে হলো তানিয়ার মা হয়তো এদিকেই আসছে। আমি চুপ করে গেলাম। আর তখন তানিয়ার মা ফোনটা হাতে নিল, আর ফোনটা হাতে নিয়ে আমাকে দেখে ফেলে। আমি সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিলাম। আমি ওয়েট করতে লাগলাম কখন তানিয়া কল দেবে। প্রায় 1 ঘন্টা পর তানিয়া কল দিল। তানিয়া আমাকে কল দিয়ে বলতে লাগলো, তোমাকে মা দেখে নিয়েছে। মা তোমার কথা জিজ্ঞেস করেছে, পরে আমি সব সত্যি কথা বলে দিয়েছি। মা হয়তো তেমন কিছু বলেনি। মা বলেছে তোর যা মন চাই তাই কর। প্রথমবার তো আমরা জোর করে বিয়ে দিয়ে তোকে নরকে ফেলে দিয়েছিলাম। এখন তোরটা তুই দেখ। এটা নিয়েই মায়ের সঙ্গে কথা বলি। ও আচ্ছা, সত্যি আমার জীবনে তুমি আসার পর আমার জীবনটা কেমন যেন পরিবর্তন হয়ে গিয়েছে। আমি এখন নতুন করে বাঁচতে শিখেছি। আমি এখন সকল অপমান করার পরেও কিন্তু আমি এখন আর উত্তর দেই না। সবই তোমার জন্য। পরীক্ষা শেষ হওয়ার পরে চলে আসবে আমার কাছে। দুজন মিলে ছোট্ট একটা সংসার সাজাবো। সেই সংসারে আমি, তুমি আর আমাদের ভালোবাসার ফসল থাকবে। এমন সুন্দর স্বপ্ন আমি সব সময় দেখি। আল্লাহর কাছে সব সময় দোয়া করে যেন আমাদের এই স্বপ্নগুলো পূরণ হয়। এভাবে আমি তানিয়ার সাথে অনেকক্ষণ কথা বলতে লাগলাম। তানিয়ার সঙ্গে কথা বলতে বলতে কখন যে সময়টা পার হয়ে যায় সেটা বলতে পারবো না। আর এভাবেই পার হয়ে যায় কয়েকটা দিন। তানিয়ার সঙ্গে আমার কথা হয়, সবকিছু মিলিয়ে ভালোই চলছিল। আর কিন্তু একদিন বাসায় ফিরে এসে দেখি মা কান্না করছে। মাকে জিজ্ঞেস করলাম কান্না করছে কেন, কিন্তু মা কোনো কথাই বলছে না। তারপর আমি বুঝতে পারলাম আমার কাকার সঙ্গে হয়তো ঝগড়া হয়েছে। আমি আপুকে জিজ্ঞেস করলাম, আপু, মা এভাবে কান্না করছে কেন? আর তুই কোথায় ছিলি? আর কি হয়েছে কাকার সঙ্গে? কাকা কি মাকে কোনো কিছু বলেছে নাকি? মাথা গরম করিস না, আসলে কাকা মাকে মারার জন্য এসেছিল, পরে আমি ছাড়িয়ে দিই। এসব কাউকে বলিস না, যদি জানাজানি হয় তাহলে মান সম্মান থাকবে না। ওই যে বাবার সঙ্গে জমি নিয়ে ঝামেলা না, এটার জন্য। বাবার সঙ্গে জমি নিয়ে ঝামেলা? এটা বাবার সঙ্গেই ঝামেলা করবে, তাই বলে মায়ের সঙ্গে কেন ঝামেলা করতে যাবে? তুই এখানে বস, আমি একটু জিজ্ঞেস করে আসি যে কত বড় সাহসটা ওর। আমি কাকার রুমের সামনে চলে আসলাম। আর রুমের সামনে এসে কাকাকে ডাকতে লাগলাম। একটু পরে কাকা বের হয়ে আসলো আর এসে আমাকে বলতে লাগলো, কিরে তুই এভাবে আমার নাম ধরে ডাকাডাকি করছিস কেন? আমি যে তোর কাকা, এটা কি ভুলে গেছিস? আর এভাবে দৌড়ে আসার কারণ কি? আমাকে মারবি? তোকে মারবো কিনা সেটা তো পরের কথা। তুই আমার মাকে মারতে গিয়েছিলি, আমার মাকে অনেক বাজে বাজে কথাও বলেছিস। এটা কি সত্যি? আমাদের মাঝখানে তুই কোনো কথা বলতে আসবি না, এটা সম্পূর্ণ বড়দের ব্যাপার। তুই বড়দের ব্যাপার নিয়ে কোনো নাক গলাবি না। আর হ্যাঁ বলছি, তো কি করবি?
সমস্যাটা তোমার হলো বাবার সঙ্গে। তুমি আমাদের জমি দখল করে রেখেছো, আর এই জন্য বাবা আদালতে মামলা করেছে। তুমি সেটা বাবার সঙ্গে বা আদালতে গিয়ে বুঝবে। তাই বলে তুমি আমার মাকে বাসায় একা পেয়ে বকবে, তাকে মারতে যাবে, এটা ঠিক না। তুই আমাকে কোনো জ্ঞান দিতে আসিস না। আমি খুব ভালো করে জানি আমার কাছে কোনটা ভালো আর কোনটা খারাপ। তুই তোর মতো থাক, বেশি বাড়াবাড়ি করিস না, তাহলে তুইও ছাড় পাবি না। যেখানে আমি বাবাকে মানি না আর সেখানে তুমি কাকা, তোমাকে আমি কতটা মানব সেটা তো পরের কথা। এই বলে আমি কাকার নাক বরাবর দিলাম এক ঘুষি। তারপর কাকাকে ইচ্ছে মতো মারতে লাগলাম আর বলতে লাগলাম, তোর সাহস কত বড়, তুই আমার মাকে মারতে গিয়েছিস, সেটা আবার আমি বেঁচে থাকতে? হ্যাঁ, যে কয়টাকে পারিস নিয়ে আসিস, মেরে এখানে পুঁতে রাখবো। আমি মারামারি করা অবস্থায় বাবা, মা, আপু সবাই চলে আসলো, আর কিছু প্রতিবেশীও আছে। এদিকে আমাকে বাবা মারতে মারতে আমাদের রুমে নিয়ে আসলো। রুমে এসে বাবা বলতে লাগলো, তোর সাহস তো কম না, তুই আমার ভাইকে মারতে গিয়েছিলি। তোকে আমি এতদিন ধরে এই শিক্ষা দিয়েছি, তুই এক্ষুনি আমার বাইর থেকে বের হয়ে যা। ও আমার মাকে মারতে এসেছে, সেটা নিয়ে তো তুমি কোনো কথা বললে না। তোমার তো কোনো কথা বলা উচিত ছিল। আমি যখন বাসায় আসলাম তখন আমাকে একটা সান্ত্বনা দিয়ে কথা বলার দরকার ছিল তোমার, যে শাহরিয়ার তুই মাথা গরম করিস না, বিষয়টা আমি দেখছি। তুমি তো আমাকে সেটাও বললে না, চুপ করেছিলে আমার সামনে। আর মাকে মারতে আসবে, বাজে বাজে কথা বলবে, এটা আমি সহ্য করব? তোকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, কিন্তু সে স্বপ্নগুলো তুই ভেঙে দিয়েছিস। তোকে এখন আমার ছেলে বলতে ঘৃণা হচ্ছে। তোর কাকাকে মারা যে কথা, তোর বাবাকে মারা একই কথা। আমাকে এসব নীতি বাক্য শুনিয়ে কোনো লাভ নেই। আমার কাছে যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি। এরপর যদি কাকা বা আমার ফুপুরা যদি এসে মাকে কোনো কিছু বলে, আমি তাদেরকেও ছেড়ে কথা বলবো না, আমি তাদেরকেও মারব। তারপর বাবা আমাকে অনেক কথা শোনালো। বাবার কথাগুলো সহ্য হচ্ছিল না, কিন্তু তবুও আমি নিজেকে কন্ট্রোল করলাম। আর কন্ট্রোল করে আমি আমার রুমে চলে আসলাম। আর রুমে এসে শুয়ে আছি, কোনো কিছু ভালো লাগছে না, কোথায় যাব, কি করব, কোনো কিছুই ভেবে পাচ্ছি না। তখনই তানিয়ার কল আসলো। আমি তানিয়ার কলটা রিসিভ করলাম, আর তানিয়া ওপাশ থেকে আমাকে বলতে লাগলো, কি ব্যাপার? তোমাকে আমি সেই কখন থেকে মেসেজ করছি, কিন্তু তুমি আমার কোনো মেসেজের রিপ্লাই দিচ্ছ না। আমি তো অফিসে, তাই এত কল দিতেও পারছি না। বেশি ফোনে কথা বললে স্যারেরা অনেক কিছুই বলে, বোঝোই তো। আসলে বাসায় অনেক বড় একটা ঘটনা ঘটে গিয়েছে। জানি না আমি কোনো ভুল কাজ করেছি না সঠিক কাজ করেছি, আমি কোনো কিছুই বুঝতে পারছি না। তারপর আমি তানিয়াকে সব কিছুই খুলে বললাম। আর সব কিছু শুনে তানিয়া কিছুক্ষণ চুপ করে রইল, আর চুপ করে থেকে আমাকে বলতে লাগলো, যাই হোক, তুমি কিন্তু কাজটা অনেক খারাপ করেছো। বড়দের গায়ে হাত তোলা যায় না, সেটা তো তুমি ভালো করেই জানো। তোমার এটা করা ঠিক হয়নি, ঠিক আছে? যেটা করেছো এটা তো আর ফিরে আসবে না। এখন আর কি করার, চুপ করে থাকো। বাসায় কেউ কিছু বললে তুমি কোনো কথা বলবে না। আসলে আমি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারিনি। যখন শুনেছি যে মায়ের গায়ে হাত তুলতে চেয়েছে আর আমার মাকে বাজে বাজে কথাও বলেছে, এটা শুনে নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারলাম না। ঠিক আছে, মনে হয়তো কোনো কিছুই খাওনি, এখন গিয়ে চুপচাপ খেয়ে নাও, নাহলে কিন্তু আরও খারাপ লাগবে। পরে তোমাকে নিয়ে আমার টেনশন হবে। যাও, আর মাথা গরম করো না। আমি যেটা বলছি সেটা শোনো, বুঝতে পেরেছো? আমি অফিস শেষ করে বাসায় গিয়ে কথা বলবো, আর মেয়েটার জন্য কিছু নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার অফিসের কাজগুলো শেষ করে অফিস থেকে বাসায় গিয়ে আমাকে কল দিও, আর আমি দেখি কিছু খেতে পারে কিনা, আর না হলে নাই, আমি এভাবেই শুয়ে থাকবো। ঠিক আছে, শুয়ে তো থাকবে, এটা তো বুঝতে পারলাম, কিন্তু বাবা যদি কোনো কিছু বলে তাহলে তুমি কোনো কথা বলবে না, বুঝতে পেরেছো? বাবা তোমাকে অনেক কিছুই বলতে পারে, সব কিছু মুখ বুঝে সহ্য করবা, প্লিজ জান আমার। তারপর তানিয়া কল কেটে দিল। আমিও ভাবতে লাগলাম, আমার জীবনে এমন একটা মানুষই তো আমি খুঁজেছিলাম। কয়টা ছেলে এমন একটা মানুষ পেতে পারে? জীবনে তানিয়ার মতো একটা মানুষ পাবো, এটা আসলে কখনো কল্পনাও করিনি, যে মানুষটা আমাকে এতটা ভালোবাসবে। তারপর এভাবেই সময়টা পার হয়ে গেল। আমি বিকেলবেলা শুয়েছিলাম, আর তখনই বড় আপু আমার জন্য খাবার নিয়ে আসলো, আর আমাকে বলতে লাগলো, খাবার খেয়ে নে, কলেজ থেকে এসে তো কোনো কিছুই খাসনি। আর যাই হয়েছে ভুলে যা। বাবা যদি কোনো কিছু বলে তাহলে কোনো উত্তর দিস না, তুই তোর মতো থাক।
আমি একটা কথা চিন্তা করছি, আমার বাবা ওই ফ্যামিলির কথা চিন্তা করবে, আমার মায়ের কথা চিন্তা করবে, তা না করে বাবা ফুপুদের কথা বা কাকার কথা নিয়ে চলে কেন? কিছুই তো বুঝতে পারছি না। আমাদের থেকে কি ওরা বেশি আপন? আরে বাদ দে শাহরিয়ার, অনেক হয়েছে। আর কত চুপচাপ খাবারগুলো খেয়ে নে। আর আমি দেখি মা কি করে, মাকে স্বাভাবিক করার চেষ্টা করছি। তারপর আমি খাবারগুলো খেতে লাগলাম, আর সন্ধ্যাবেলায় মায়ের সঙ্গে বসে কিছুক্ষণ কথা বলতে লাগলাম। আর মা আমাকে বলতে লাগলো, শাওরিয়ার, তোর আর এসব করার কোনো প্রয়োজন নেই। আমি চাই না তুই সবার কাছে খারাপ হয়ে যাস। ওরা অনেক খারাপ লোক, ওদের সঙ্গে তুই একা পারবি না। তুই নিজেকে এইসব ভাবে তৈরি করে যেন একটা সময় ওরাও তোর কাছে যায়। আর তোর বাবাকে এরকম মানুষ, এটা তো তুই ভালো করে জানিস। এটা আর তোকে নতুন করে বলে দিতে হবে না। মা তুমি চিন্তা করো না, আমি নিজেকে এমন জায়গায় নিয়ে যাব যে তুমি কল্পনাও করতে পারবে না। আমি বাবাকেও একটা শিক্ষা দেব, যদিও এটা আমার জন্য পাপ হবে, তবুও বাবাকে একটা শিক্ষা দেওয়া দরকার। কারণ বাবা ফুপুদের কথা, কাকার কথায় তোমার সঙ্গে এসে ঝগড়া করবে, এটা আমার সহ্য হবে না। তবে একটা কথা মাথায় রাখবি, উনি হাজার হলেও তোর জন্মদাতা পিতা। ওনার সঙ্গে এমন কিছু করবি না যেটা মানুষ খারাপ বলে এবং জীবনে পাপের বোঝা বয়ে বেড়াতে হয়। মা, আমি থাকতে তোমার কিছুই হবে না, আর কেউ কিছু বলবেও না আমি থাকতে। হ্যাঁ, আমি যে পর্যন্ত আছি তোমার এত চিন্তাও করতে হবে না। তুমি আগের মতো স্বাভাবিক হয়ে যাও, মনে করো কোনো কিছুই হয়নি। তারপর এভাবে আমি মায়ের সঙ্গে কথা বলতে লাগলাম, আর এভাবেই সময়টা পার হয়ে গেল। তারপর মা চলে গেল, আর আমিও তানিয়ার সঙ্গে মেসেজে কথা বলতে লাগলাম, কারণ আমি চাই না কলে কথা বললে বাবা সবকিছু জেনে যাক। এমনিতেই অনেক ঝামেলা হয়ে গিয়েছে। তানিয়ার সঙ্গে কথা বললে মনটা অদ্ভুত ভালো লাগে, আর কেমন যেন ভালো হয়ে যায়। আমার আর কোনো কিছুর প্রয়োজন হয় না। আর এভাবেই আরও কয়েকটা দিন পার হয়ে গেল। বাবার সঙ্গে আমার প্রতিদিনই ঝামেলা লেগেই থাকতো, কারণে অকারণে বাবা আমাকে কথা বলতো। আমি জানতাম আমাকে কেন কথা বলতো। আমার ফুপু, আমার কাকা সবাই আমার নামে বিচার দিল, আর বাবা সেটা সত্য মিথ্যা যাচাই না করেই আমার সঙ্গে এমন করত। আমি সবকিছুই নীরবে সহ্য করতাম, শুধুমাত্র মায়ের দিকে চেয়ে। একদিন আমি কলেজ থেকে বাসায় ফিরছিলাম, আর তখনই আমার ফোনে একটা কল আসলো। আমি কলটা রিসিভ করলাম। ওপাশ থেকে তানিয়া কান্না করতে করতে বলল, আমার জীবনে যাই কিছু হয়ে যাক না কেন, আমি তোমাকে কখনোই ভুলে যেতে পারবো না। আমি তোমার সঙ্গে শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকতে চাই। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারব না। তোমাকে পেয়ে আমি নতুন জীবনের আশা খুঁজে পেয়েছি। আরে পাগলি, কি হয়েছে তোমার? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। আমাকে সবকিছু খুলে বলো। তোমার বাসায় কি কোনো সমস্যা হয়েছে? আসলে মা তোমার নামে অনেক কিছুই বলেছে। মাও মনে হয় চায় না যে তুমি আর আমি এক হই। প্রথমে একটা ঘটনা ঘটে গেছে, এখন তো ওরা এসব বলবে, তাই নিজেকে ধরে রাখতে পারিনি। আরে চিন্তা করো না, আর এসব তো ওরা বলবে, যেহেতু তোমার জীবনে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। আমি সবসময় তোমার পাশে আছি, তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। তুমি আমার মেয়েটার দিকে একটু খেয়াল রাখো, ঠিক আছে? আর কান্না করতে হবে না তোমার। মাঝে মাঝে মনে হয় তোমার কাছে ছুটে আসি, তোমাকে দেখতে বড্ড ইচ্ছে করছে। প্লিজ আসবে একদিন, নিজেকে আর ধরে রাখতে পারছি না। হ্যাঁ, আসবো, খুব তাড়াতাড়ি আসবো। যদি ধরো আমি কালকেই যদি চলে আসি, তাহলে কেমন লাগবে তোমার? আসলে সোজা তোমার বাসায় আসবো মেয়েটাকে দেখার জন্য। তুমি যদি বাসায় আসো তাহলে আমার জন্য খুব ভালো হবে, কারণ আমি মাকে বলতে পারবো অনেক বড় করে যে ও যদি আমাকে ভালো না বাসতো তাহলে এই পর্যন্ত আসতো না। বুঝতে পেরেছো? ঠিক আছে, আমি কালকে ভোরে একদম সকালেই রওনা দেব, পরে বিকেল বেলায় চলে আসব। আর রাস্তা তো অনেকটা বেশি, তাই আসতে আসতে হয়তো রাত হয়ে যাবে, তাই না? তুমি এক কাজ করো, ফজরের সময় কল দিয়ে আমাকে জাগিয়ে দিও। আমি বাসায় চলে এসেছি, ফ্রেশ হয়ে তোমার সঙ্গে কথা বলছি, ঠিক আছে? জি না স্যার, এখন আমি আপনার সঙ্গে কথা বলতে পারবো না। এখন যদি কথা বলি তাহলে বস আমাকে অনেক বকা দিতে পারে। আমি ছুটি হলে আপনার সঙ্গে কথা বলি। আপনি গিয়ে ফ্রেশ হবেন, খাবার খাবেন, আর শুয়ে শুয়ে একটু রেস্ট নেবেন। আর আমার ছুটি হবে 5টার সময় আপনার সঙ্গে কথা বলবো। তারপর আমি কলটা কেটে দিয়ে বাসায় চলে আসলাম, আর বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। আর খাবার খেয়ে আমি রুমে এসে পড়তে বসলাম, আর এভাবেই সময়টা পার হয়ে গেল। বিকেল 5টার সময় তানিয়া কল দিল,
আমি তানিয়ার সঙ্গে কথা বলতে লাগলাম, আর কথা বলতে বলতে আমি বাহিরেও চলে আসলাম। বাহিরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে সন্ধ্যাবেলায় বাসায় ফিরে পড়তে বসলাম, আর মাঝে মাঝে তানিয়ার সঙ্গে মেসেজে কথা বলছি। কিছুক্ষণ পরে বাবা রুমে এসে আমাকে বলতে লাগলো, তুই আমার ফ্যামিলিকে নিয়ে কোনো কথা বলবি না। আমার কাছে আমার ফ্যামিলির গুরুত্ব অনেক বেশি। তুই যদি আর কখনো আমার ভাইয়ের গায়ে হাত তুলিস তাহলে তোকে আমি ছেলে হিসাবে পরিচয় দিব না। আমিও তোমাকে শেষবারের মতো করেই বলে দিয়েছি, আমার মায়ের গায়ে যে হাত দিবে বা আমার মাকে যে বকা দেবে, বাজে বাজে কথা বলবে, এগুলো আমি সহ্য করব না। আমার মাকে যদি কোনো কিছু কেউ না করে, আমিও তোমার ফ্যামিলি সম্পর্কে কোনো কিছুই বলবো না। আর কাউকে মারার তো কোনো প্রশ্নই আসে না। যেখানে তোর মায়ের কোনো সমস্যা হচ্ছে না সেখানে তোর কি হয়েছে? আমি এখনো বেঁচে আছি। আমার কাছে কোনটা ভালো কোনটা খারাপ সেটা আমি বুঝতে পারি, তোকে এত বুঝতে হবে না। তুই ঠিক মতন পড়াশোনা কর। পরীক্ষায় ভালো রেজাল্ট না করলে আমার মান সম্মান থাকবে না, আমি কাউকে মুখ দেখাতে পারবো না। যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করে না তারা কি জীবনে কোনো উন্নতি করতে পারে না? একটা পরীক্ষার রেজাল্ট কি জীবনের সবকিছু? একটা পরীক্ষার রেজাল্ট কি জীবনে সবকিছু বলে দিতে পারে? এভাবে আমার সঙ্গে আরো অনেকক্ষণ কথা বলতে লাগলো। বাবার প্রতিটা কথা যেন এক একটা তীরের মতো। তারপর আমি আর কোনোই উত্তর দিলাম না। বাবা তার মতো বকবক করে চলে গেল, আর আমিও পড়া শেষ করে ঘুমিয়ে গেলাম। ফজরের সময় তানিয়ার কলের শব্দে ঘুমটা ভেঙে গেল। আমিও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, আর ফ্রেশ হয়ে টেবিলে গিয়ে দেখি নাস্তা আছে। আমি রুটি আর জেলে নিলাম, আর তখন পেছন থেকে মা বলতে লাগলো, কিরে শাহরিয়ার, তুই এত সকালে কোথায় যাচ্ছিস? এত সকালে তো কোনো প্রাইভেট থাকার কথা নয়। কোথায় যাচ্ছিস সত্যি করে বল। আসলে মা, আমরা বন্ধুরা মিলে একটা জায়গায় একটু ঘুরতে যাচ্ছি, সেটার জন্যই আর কি এত সকালে বের হওয়া। চিন্তা করুন, আমি সন্ধ্যার আগেই ফিরে আসব। তারপর আমি মাকে কোনো রকম ম্যানেজ করে তাড়াতাড়ি করে চলে আসলাম বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে এসে আমি টিকিট কাটলাম। টিকিট কেটে বসে পড়লাম বাসে, আর বসে বসে তানিয়ার সঙ্গে কথা বলতে লাগলাম। তানিয়া আজকে অফিসে যায়নি। প্রায় 3 ঘন্টা পর সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম। যদিও এই শহরে প্রথম এসেছি। তারপর তানিয়ার কথা মতো আমি রিক্সা নিয়ে তাদের বাসায় চলে আসলাম, আর আমি রিক্সা থেকে নামলাম। নামতেই দেখি আমার সেই মানুষটা দাঁড়িয়ে আছে। প্রথম দেখাতে আমাকে ভালো মন্দ জিজ্ঞেস না করেই আমাকে ঝাড়ি মেরে বলতে লাগলো, এতক্ষণ লাগে তোমার আসতে? আমি সেই কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি, তুমি আমাকে বলছো যে তুমি নাকি চলে এসছো। আমি প্রায় এখানে 30 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। আজকে আমাদের প্রথম দেখা, আর তুমি আমাকে ভালো মন্দ জিজ্ঞেস না করে প্রথমবারেই তুমি আমাকে ঝাড়ি মেরে কথা বললে। আসলে মানুষ কোনোদিনই ভালো হবে না। তানিয়া মুচকি হাসলো। তারপর আমি তানিয়ার সঙ্গে তাদের বাসায় গেলাম। বাসায় গিয়ে তানিয়ার মাকে ভালো মন্দ জিজ্ঞেস করলাম। আগে দেখি মেয়েটা বিছানায় খেলা করছে, আর তারপর আমি গিয়ে তাকে কোলে তুলে নিলাম আর ফাজলামও করতে লাগলাম। একটা সময় খেয়াল করে দেখলাম তানিয়া আমার দিকে নীরবে তাকিয়ে আছে। আমি মেয়েটাকে কোলে নিয়েই তানিয়ার দিকে তাকালাম। শাহরিয়ার এসেছে, এটা আমার কতটা ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না। সত্যি বাবা, মেয়েকে কতটা ভালো লাগলে আমার জীবনটা এভাবে পরিপূর্ণ পাবো কখনো আশা করিনি। মানুষটাকে আজ প্রথম দেখলাম, যদিও একটু একটু লজ্জা লাগছে। আমি মেয়েটাকে কোলে নিয়ে তানিয়ার রুমে চলে আসলাম, আর তানিয়ার রুমে এসে মেয়েটার সঙ্গে খেলা করতে লাগলাম। একটু পরে তানিয়া আমার জন্য খাবার নিয়ে আসলো। আমি মেয়েটাকে বিছানায় রেখে দাঁড়ালাম, আর তখন তানিয়া আমার হাতটা ধরলো, আর আমার হাতের উপর রাখার সাথে সাথে আমিও শক্ত করে ধরলাম। আর তখনই তানিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো, যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। তারপর তানিয়ার ঠোঁট জোড়া দখল করে নিলাম। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিলাম, আর ছেড়ে দিয়ে স্বাভাবিক হয়ে মেয়েটাকে কোলে নিয়ে আমি রুম থেকে বেরিয়ে চলে আসলাম। জীবনের প্রথম কাউকে স্পর্শ করেছি। ভিতরে ভিতরে যে কি হচ্ছে সেটা একমাত্র আমি বুঝতে পারছি। তারপর সবার সাথে কথা বলতে বলতে এই সময়টা পার হয়ে গেল, আর আমি বুঝতে পারলাম মেয়েটাও আমাকে অনেক আপন করে নিয়েছে। আমি সবার সামনে বললাম যে আজকে থেকে আমার আম্মুটার নাম রাফিয়া জান্নাত মেনো। সবাই আমার নামটা শুনে প্রশংসা করলো। তারপর আমার একটা শালি আছে, আমি শালির সঙ্গে অনেকক্ষণ কথা বলতে লাগলাম। তারপর আমি বিকেল 3টার দিকে ওদের বাসা থেকে বিদায় নিয়ে বের হলাম।
বের হওয়ার আগে তানিয়া আমাকে বলল তার রুমে আসার জন্য। আমি তার রুমে চলে গেলাম। আর রুমে এসে দেখি তানিয়া কান্না করছে। আমাকে দেখেই তানিয়া শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি এখান থেকে চলে যাচ্ছ, আমার ভেতরটা পুড়ে যাচ্ছে। তোমাকে আমি ছেড়ে দেব না, প্লিজ থেকে যাও আমার হয়ে। আমি চোখের মধ্যে আলতো করে চুমু এঁকে দিলাম। তারপর আমি চোখের পানি মুছে দিয়ে বুকের মাঝে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম আর বলতে লাগলাম, ধর পাগলি, যদি এমন করে কথা বলো তাহলে আমি কি এখান থেকে যেতে পারবো? আর আমি তো কিছুদিন পরে চলে আসব, এত চিন্তার কি আছে? হ্যাঁ, অনেক ভালোবাসি তোমাকে, ছেড়ে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আর শোনো, মেয়েটার দিকে খেয়াল রাখবে আর নিজেরও খেয়াল রেখো। আর আজকে তো এসে আমি দেখলাম তুমি কেমন মানুষ। ঠিক আছে, আর সাবধানে যেও, আর বাসায় পৌঁছে আমাকে জানাবে কিন্তু। আর রাস্তায় কিন্তু আমার সঙ্গে কথা বলতে হবে, বাসের মধ্যে বসে একটুও ঘুম দেবা না। আমার সঙ্গে পুরো রাস্তা কথা বলতে হবে। যদি কথা না বলো তাহলে কিন্তু আমি সত্যি সত্যি কান্না করবো। আর বাবা যদি কোনো কিছু বুঝতে পারে আর যদি তোমাকে বকা দেয় তাহলে তুমি কোনো কথার উত্তর দেও না, ঠিক আছে? তারপর আমি তানিয়াকে বিদায় দিয়ে চলে আসলাম। আর আসার সময় মিনুর কপালে আলতো করে চুমু দিয়েছিলাম। মিনু আসার সময় কান্না করছিল, যেটা দেখে আমার সত্যি অনেকটা খারাপ লাগছিল। তারপর আমি রিক্সা নিয়ে চলে আসলাম বাস স্ট্যান্ডে। আর বাস স্ট্যান্ডে এসে টিকিট কেটে বাসে উঠে পড়লাম। আর বাস তার সময় মতো আপন গতিতে চলতে লাগলো। আমি বাসে বসে বসে তানিয়ার সঙ্গে কথা বলতে লাগলাম। আর এভাবেই সময়টা পার হয়ে গেল। প্রায় 3 ঘন্টা 15 মিনিট পর আমাদের শহরে এসে পৌঁছালাম। তারপর বাস থেকে নেমে একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। আমি চুপচাপ বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর মাকে বললাম খাবার দেবার জন্য। আমি খাবার খাওয়ার জন্য টেবিলে চলে আসলাম। আর তখন মা আমাকে বলতে লাগলো, আজকে তোর আপুকে দেখতে গেছে। তুই তো বাসায় ছিলি না, তোকে অনেকবার কল দিয়েছিলাম কিন্তু ফোনও ব্যস্ত বলছিল। তোর বাবা হয়তো তোর উপর রেগে আছে আর অনেক কিছু বলতে পারে, তুই কোনো কথা বলিস না। ও আচ্ছা, তা আপুকে দেখে গিয়েছে, এটা তো কোনো সমস্যা নাই। আর তোমাদের কি পছন্দ হয়েছে? যদি পছন্দ হয় তাহলে বিয়ে দিয়ে দাও। ছেলেটা বিজনেস করে, আমার জানা মতে ছেলেটা তো ভালোই দেখলাম। নীলার সঙ্গে আলাদা কথাও হয়েছে, নীলাও রাজি হয়েছে। তাই এখন তোর বাবা হয়তো রাতে কল দিয়ে ডেট ফিক্সড করবে। তারপর আমি মায়ের সঙ্গে আরও কিছুক্ষণ কথা বলে আমার রুমে চলে আসলাম। আমার রুমে এসে আমি পাগলিটার সঙ্গে কথা বলতে লাগলাম। আর এভাবেই সময়টা পার হয়ে গেল। আর দেখতে দেখতে আমাদের পার হয়ে গেল 1.5 বছর। আমি আবার ইন্টার সেকেন্ড ইয়ারের শেষ পর্যায়ে। আর কিছুদিন পরেই আমার ইন্টার পরীক্ষা। আমি জানি না আমার কেমন রেজাল্ট হবে। একদিন আমি কলেজের ক্লাস শেষ করে বাসায় ফিরছিলাম। আর তখনই আমার ফোনে একটা মেসেজ আসলো। মেসেজটা ওপেন করে দেখি সেনাবাহিনীতে লোক নিচ্ছে। এরকম SMS আগেও দেখেছিলাম, কিন্তু আগে এতটা গুরুত্ব দেয়নি। কেন যেন মনে হলো কম্পিউটারের দোকানে গিয়ে আবেদনটা করার জন্য। পকেটে টাকাও আছে, সো যেই ভাবা সেই কাজ। আমি একটা কম্পিউটারের দোকানে চলে আসলাম। আর কম্পিউটারের দোকানে এসে আমি সকল কাগজপত্র আমার ফোনের মধ্যেই আছে, তাই কোনো সমস্যা হলো না। আমি আবেদন করলাম। আবেদন করে জানতে পারলাম যে কিছুদিন পরেই নাকি পরীক্ষা দিতে হবে। সেরকমভাবেই তারপর আমি চলে আসলাম বাসায়। বাসায় এসে ভাবলাম এই বিষয়টা কাউকে জানাবো না। তারপর আমি আমার মতো করে প্রস্তুতি নিতে লাগলাম, একটু একটু ব্যায়াম করতে লাগলাম। আর দেখতে দেখতে পরীক্ষার দিন চলে আসলো। আমি সকালবেলা রেডি হয়ে বের হলাম পরীক্ষা দেওয়ার জন্য। আমি তানিয়াকেও বলিনি যে আমি পরীক্ষা দিতে যাচ্ছি। আমি চলে আসলাম পরীক্ষা কেন্দ্রে। আর কেন্দ্রে এসে দেখি আমার মতো অনেকেই দাঁড়িয়ে আছে। প্রথমে মাঠ পর্যায়ে একে একে সবাই দিতে লাগলো। আর একটা সময় আমিও সিলেক্ট হয়ে যাই। এখন অনেক খুশি লাগছে, কারণ আমি মাঠ পর্যায়ে সিলেক্ট হয়ে গিয়েছি। এখন রিটেন হবে। তারপর সারাদিন এভাবেই পার হয়ে গেল। বিকেলবেলা বাসায় চলে আসলাম। আর বাসায় এসে শুয়ে শুয়ে খাবার খেতে লাগলাম। 3 দিন পরে আবার যেতে হবে পরীক্ষা দেওয়ার জন্য। আমি ভালো করে প্রস্তুতি নিতে লাগলাম। আর এভাবে দেখতে দেখতে 3 দিন পার হয়ে গেল। আমি এই 3 দিন পরে পরীক্ষা দিতে গেলাম। পরীক্ষাটা বেশ ভালোভাবেই দিলাম। এখান থেকে যদি সিলেক্ট হয়ে যাই তাহলে ভাইবা নেওয়া হবে। সকল কাজ করার পরে আমি আবারও কলেজে ক্লাস করতে লাগলাম। সেনাবাহিনীতে চাকরি হলে নাম্বারে মেসেজ চলে আসবে, এরকমই বলা আছে।
একদিন আমি সকালবেলা ঘুমিয়েছিলাম, আর তখনই টুম করে একটা মেসেজের শব্দ হলো। আমি ফোনটা হাতে নিয়ে দেখি একটা মেসেজ। তারপর আমি মেসেজটা ওপেন করলাম, আর মেসেজটা ওপেন করে যেটা দেখতে পেলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, কারণ আমার চাকরিটা হয়ে গিয়েছে। তারপর আমি যে কতটা খুশি হয়েছি সেটা বলে বোঝাতে পারবো না। আমি এখনই কাউকে জানাবো না। তখনই তানিয়া কল দিল। কি ব্যাপার, তোমাকে কদিন ধরে অন্যরকম লাগছে? তোমার কি কোনো কিছু হয়েছে নাকি? কেমন যেন একটা আতঙ্কের মধ্যে থাকো সবসময়। কি হয়েছে আমাকে সবটা খুলে বলো। আরে আমার তেমন কোনো কিছুই হয়নি, তুমি শুধু শুধু টেনশন করছো। তেমন কিছু হলে তো আমি তোমাকে বলতাম। আর বাড়িতে কত ঝামেলা, এটা নিয়ে হয়তো এরকম লাগছে আমাকে। শাহরিয়ার, আমাদের মধ্যে কিন্তু অনেক দিন সময় পার হয়ে গেছে। তুমি কেমন সেটা কিন্তু আমি খুব ভালো করেই জানি, তাই না? এই মাত্র একটা সুখবর শুনলাম, তাই নিজেকে অনেকটা অন্যরকম লাগছে। এটা যদি তুমি শোনো তোমারও কেমন লাগবে সেটা নিজেও জানি না। আমি তোমাকে বলেছিলাম না যে আমার একটা পরীক্ষা আছে, খুবই গুরুত্বপূর্ণ। আসলে আমার সেদিন সেনাবাহিনীতে পরীক্ষা ছিল। আমি আজকে সেনাবাহিনীতে চাকরি পেয়ে গিয়েছি। এই মাত্রই মেসেজ এসেছে। মেসেজটা পড়ার পরে তোমার কল আসছে। আমি ওর মুখ থেকে এমন কথা শুনে সত্যি কথা বলতে পারছি না, অবাক হয়ে গেছি। তার মানে এতদিনে আল্লাহ তাআলা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। তারপর আমি এভাবেই তানিয়ার সঙ্গে কথা বলতে লাগলাম, আর আমাদের সময়টা এভাবেই পার হলো। আমাদের সময় জানিয়ে দেওয়া হলো কখন যেতে হবে। আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম, আর রেডি হয়ে মাকে বিদায় দিয়ে বাসা থেকে বের হলাম। তারপর আমি চলে আসলাম অফিসে। অফিসে এসে দেখি আমি সকল কাগজপত্র বুঝে নিলাম, আর তখন দেখলাম আমার মতোই আরও অনেকজন আমাদের ট্রেনিং সেন্টারে আছে। তারপর আমাদেরকে ট্রেনিংয়ে পাঠানো হবে, আর যাদের সামনে পরীক্ষা এসএসসি আছে তাদেরকে পরীক্ষার জন্য সুযোগ দেওয়া হবে। এটা শুনে আমার অনেক ভালো লাগলো, কারণ আমার মতোই আরও 6 জন পরীক্ষার্থী আছে। ওরা হয়তো বলেছিল, তাই স্যার এই ব্যাপারটা মেনে নিয়েছে। আমাদেরকে কালকেই ট্রেনিংয়ে পাঠানো হবে, নিজেদেরকে প্রস্তুতি গ্রহণ করতে বলেছে। তারপর আমি সেখান থেকে আরও কিছু কাজ করে চলে আসলাম বাসায়। বাসায় এসে নিজেকে প্রস্তুত করতে লাগলাম। চিন্তা করছি সামনেই তো আপুর বিয়ে, আমি হয়তো আপুর বিয়েতে থাকতে পারবো না। আমি রান্নাঘরে গিয়ে দেখি মা রান্না করছে। আমি গিয়ে মায়ের পাশে দাঁড়ালাম, আর তখন মা আমাকে দেখে বলতে লাগলো, কিরে শাহরিয়ার, তুই এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? কিছু বলবি নাকি? এইভাবে না দাঁড়িয়ে থেকে যা বলতে এসেছিস সেটা বল। আসলে মা, আমি তোমাদের কাছ থেকে একটা বিষয় লুকিয়েছিলাম। আমি কিছুদিন আগে সেনাবাহিনীতে একটা আবেদন করি এবং আমার চাকরিটা হয়ে যায়। আমি কালকেই ট্রেনিংয়ে যাচ্ছি, এই দেখো। তখনই মা দেখলো, আর মা দেখে যেন কোনো কিছুই বলতে পারছে না। মা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো, আমিও আমার মাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপর মাকে সালাম করলাম, আর মা অনেক খুশি। আর আমি মাকে বললাম, মা, আমি তোমাকে একটা কথা বলবো, তুমি প্লিজ আমার কথাটা রাখবে। আমি যে সেনাবাহিনীতে চাকরি পেয়েছি আর আমি যে কালকে ট্রেনিংয়ে যাচ্ছি, এটা বাবাকে কাউকেই বলবা না। আর আমি চাই না যে বাবা এই বিষয়টা জানুক। আমি যেদিন ফিরবো সেদিন যেন বাবা এই বিষয়টা জানতে পারে। আর মা, আসলে আমি তোমাকে আরও একটা কথা বলতে চাই। আমি একটা মেয়েকে খুব ভালোবাসি। তুমি তো চাও যে আমি সবসময় যেন ভালো থাকি, তাই না? আমি যদি কোনো মেয়েকে নিয়ে ভালো থাকি তাহলে তো তোমার কোনো সমস্যা হবে না, তাই না? আমি মেয়েটাকে অনেক ভালোবাসি, আর মেয়েটাও আমাকে অনেক ভালোবাসে। আমি তোর ফোনে মেয়েটার ছবি দেখেছি, মেয়েটা সত্যি অনেক সুন্দর। মেয়েটাকে আমার অনেক পছন্দ হয়েছে, আমার কোনো আপত্তি নেই। এই তো তুমি আমার লক্ষ্মী মা। তারপর আমি মায়ের সঙ্গে আরো কিছুক্ষণ কথা বলে চলে আসলাম, আর রুমে এসে আমি তানিয়ার সঙ্গে কথা বলতে লাগলাম। আর এভাবেই সময়টা পার হয়ে গেল। তারপর রাতে ব্যাগ গুছিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলা তানিয়ার কলের শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। আমিও ঘুম ঘুম চোখে কলটা রিসিভ করলাম, আর ওপাশ থেকে আমার পাগলিটা বলতে লাগলো, তুমি তো ট্রেনিংয়ে চলে যাবে, কিন্তু এদিকে আমি তোমাকে ছাড়া কি করে থাকবো সেটাই তো আমি চিন্তা করছি। ট্রেনিংয়ে গেলে তো এতদিন এত বেশি আমাদের কথা হবে না, আমি কি করব বলো তো? আরে এত বেশি চিন্তা করলে হয় বলো? আমি সব সময় তোমার আছি, তোমারই থাকবো। তোমার কাছ থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না, একমাত্র মৃত্যু ছাড়া। হ্যাঁ, সেটা আমি খুব ভালো করেই জানি। তুমি আমাকে অনেক ভালোবাসো,
আমিও তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ নিজের যত্ন নিও, আর আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, বুঝতে পেরেছো? আমি কি আমার পাগলিটাকে ছাড়া থাকতে পারবো কখনো? আমি সব সময় তোমার সঙ্গেই কথা বলার চেষ্টা করব, বুঝতে পেরেছো? আর আমি মাকে তোমার কথা বলে দিয়েছি। মা অবশ্য ততটা জানে না। পরে যদি আমি তোমাকে বিয়ে করে মায়ের সামনে এসে দাঁড়াই, মা আর কোনো কিছুই বলতে পারবে না। তারপর আমি এভাবে তানিয়ার সঙ্গে অনেক কথা বলতে লাগলাম। আর কথা বলা শেষে আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। আর এখনই আমাকে যেতে হবে। আর তখনই রাফি আমাকে কল দিল। এতদিন পর রাফি কল দিল, ব্যাপারটা সন্দেহজনক। রাফি আমাকে কল দিয়েই বলতে লাগলো, দোস্ত, আসলে তোকে সরি বলার জন্য কল দিয়েছি। আমি তো রাফাকে নিয়ে পালিয়ে গিয়েছিলাম, তার জন্য ফোনটা বন্ধ করে রেখেছিলাম। আজকে ফোনটা খুলেছি, এই আর কি। কেমন আছিস দোস্ত? আমার একটা উপকার করে দিবি? আমার 2000 টাকা লাগতো। তুই রাফাকে নিয়ে পালিয়ে যাবি, এটা আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলি না? হয়তো তুই আমাকে বন্ধুই ভাবিস না। আর আমার কাছে তো এত টাকা নেই। আমি তোকে 1000 টাকা দিতে পারবো। আমিও সমস্যার মধ্যে আছি। ঠিক আছে, তুই আমাকে 1000 টাকা দিয়ে দে, পরে আমি তোকে আবার ব্যাগ দিয়ে দেব। দেখি আমি অন্য কারো কাছ থেকে আরো 1000 টাকা নিতে পারি কিনা। ঠিক আছে দোস্ত, আমি তোকে 2000 টাকা দিতে পারলাম না, তার জন্য সরি। আর নিজের খেয়াল রাখিস। আর যার সঙ্গে পালিয়েছিস তাকে একটু বেশি করে খেয়াল রাখবি, কারণ মেয়েটা সবকিছু ছেড়ে দিয়ে তোর কাছেই এসেছে ভালো থাকার জন্য। কখনো মেয়েটার হাত ছেড়ে দিস না। ভালো থাকিস। আর আমি তোর বিকাশে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? তারপর আমি রাফির সঙ্গে আরও কিছু কথা বলে কল কেটে দিলাম। আর কল কেটে দিয়ে আমি রাফির নাম্বারে 1000 টাকা পাঠিয়ে দিলাম। তারপর আমি রেডি হয়ে খাবার টেবিলে চলে আসলাম। আর খাবার টেবিলে এসে খাবার খেতে লাগলাম। মা আমার জন্য আমার পছন্দ অনুযায়ী খাবার রান্না করেছে। আর তখনই আপু এসে আমাকে বলতে লাগলো, কি রে, তুই আজকে এভাবে সেজে আছিস? তোকে কি আজকে কেউ দেখতে আসবে নাকি? মাও এভাবে বেগ গুছিয়েছে কেন? ও কোথায় যাচ্ছে? মাকে কি জিজ্ঞেস করছিস? আমাকে জিজ্ঞেস কর। আসলে আমি একটা মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছি, বুঝতে পারছিস? আর মাকে বলেই পালিয়ে যাচ্ছি। দেখ, আমার সঙ্গে সিরিয়াস কথার মধ্যে কোনো মজা করবি না। সত্যি করে বল, কোথায় যাচ্ছিস? মা, তুমি চুপ করে আছো কেন? বলো না শাহরিয়ার কোথায় যাচ্ছে। দেখ, এখনই তোকে কোনো কিছু বলতে পারবো না। সময় হলে সব কিছুই জানতে পারবি। এখনো তো বক বক না করে নিজের কাজ কর, যা। আর তোর না ভার্সিটি আছে, যা তাড়াতাড়ি ভার্সিটিতে যা। তারপর আমি খাওয়া দাওয়া শেষ করে মাকে বিদায় দিয়ে চলে আসলাম। আমি অফিসে এসে কিছু কাজ করতে লাগলাম। আমার মতো অনেকেই আছে। তারপর দুপুরবেলা আমাদের বাসে তোলা হলো। জানি না আমাদের নিয়ে কোথায় যাওয়া হচ্ছে। 6 মাস পর, আজকে 6 মাস পর বাড়িতে ফিরছি ট্রেনিং শেষ করে। মাত্র 7 দিনের ছুটি পেয়েছি। আমি বিকেল বেলায় চলে আসলাম। শরীরে এখনো সেনাবাহিনীর পোশাক। কলিং বেল দিতেও ভয় লাগছে, যেহেতু আজকে শুক্রবার, তাই বাবাও মনে হয় বাসায় আছে। আমি কলিং বেল দিলাম। আর একটু পরে মা এসে দরজা খুলে দিল। মা আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকার পর মা হঠাৎ করে কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, শাহরিয়ার, আমি খুব ভালো করে জানতাম তুই ফিরে আসবি মানুষের মতো মানুষ হয়ে। কয়েকদিন ধরেই মনটা বলছিল যে শাহরিয়ার মনে হয় চলে আসবে। আমার এখন কতটা শান্তি লাগছে তোকে বলে বোঝানো সম্ভব না। আয় ভেতরে আয়, দেখো শাহরিয়ার ফিরে এসেছে। আমি ভিতরে আসতেই দেখি বাবা সোফার মধ্যে বসে আছে। আমি ব্যাগটা রেখে বাবার পায়ে সালাম করলাম। বাবা আমাকে দেখে কোনো কথা বলছে না। আর আমি নিজে থেকেই বাবাকে বললাম, বাবা কেমন আছো তুমি? আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমার জন্য তুমি কাউকে মুখ দেখাতে পারোনি, কিন্তু দেখো আমি কিন্তু আজকে সফল হয়েছি। এখন থেকে তুমি গর্ব করে মানুষের কাছে বলতে পারবে। শাহরিয়ার, তুই আমাকে ক্ষমা করে দে। আমি তোর সাথে অনেক অন্যায় করেছি। তোকে নিয়ে এখন সত্যি আমার গর্ব হচ্ছে। তারপর আমি বাবার সঙ্গে আরও কিছুক্ষণ কথা বলে আমি রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে মাকে বললাম খাবার দেওয়ার জন্য। মা আমাকে তাড়াতাড়ি করে খাবার দিল। আমি খাবার খেয়ে তাড়াতাড়ি করে রুমে চলে আসলাম তানিয়ার সঙ্গে একটু কথা বলবো বলে। আজ প্রায় তানিয়ার সঙ্গে 7 দিন ধরেই কথা হয় না, কারণ ট্রেনিংয়ে আমাদের এত কথা বলতে দেওয়া হয় না। আমি তাড়াতাড়ি করে রুমে এসে তানিয়ার নাম্বারে কল দিলাম। প্রথমবার কল হওয়ার পর তানিয়া কলটা ধরল না।
দ্বিতীয়বার কল দেওয়ার পরে তানিয়া কলটা ধরলো আর ওপাশ থেকে আমাকে বলতে লাগলো, আমি এখন একটু ব্যস্ত আছি, তোমার সঙ্গে না হয় আমি অফিস শেষ করে কথা বলবো, ঠিক আছে? এ বলে আমি কল কেটে দিলাম। কল কেটে দিয়ে আমি আমার কাজ করতে লাগলাম। আর তখনই আমার অফিসের কলিগ আমান সাহেব আমার কেবিনে আসলেন। আমি ওনার সঙ্গে কিছু কথা বলতে লাগলাম। এদিকে আমি তানিয়ার কল কাটার বিষয়টা একটু খটকা লাগলো। আজ প্রায় 7 দিন পর তানিয়াকে আমি কল দিয়েছি। তানিয়া আমাকে একটু ভালো মন্দ জিজ্ঞেস না করে সোজা কলটা কেটে দিল। অন্তপক্ষে জিজ্ঞেস তো করতে পারতো আমি কেমন আছি। আগে তো কল দিলে অফিসের সময় কথা বলতে পারতো, এখন অফিসের দোহাই দিল, আমাকে কোনো কিছু বুঝতেও দিল না। কিছু বুঝতে পারছি না, মনের মধ্যে শুধু খারাপ চিন্তা ভাবনা আসছে। আসলে প্রিয় মানুষটার একটুখানি অবহেলা যে কতটা যন্ত্রণা দেয়, এটা যে পায় সেই একমাত্র উপলব্ধি করতে পারে। আমি অপেক্ষা করতে লাগলাম তানিয়া আমাকে কখন ফোন দিবে। অপেক্ষার প্রহর শেষে 5টা বাজলো। এখনই হয়তো তানিয়ার অফিস ছুটি হয়েছে। এইভাবে আমি ফোনের দিকে তাকিয়েছিলাম। কোনো কিছুই করতে ভালো লাগছে না, বাইরে যেতেও ভালো লাগছে না। এতদিন পর বাড়িতে এসেছি, ভেবেছিলাম একটু বাইরে গিয়ে ঘুরবো, পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করব। তখনই আমার ফোনে একটা নম্বর থেকে কল আসলো। আমি নম্বরটা দেখে খানিকটা চমকে উঠলাম। স্যার আমাকে কল দিয়েছে। আমি কলটা রিসিভ করলাম, আর কলটা রিসিভ করে আমি স্যারকে সালাম দিলাম। স্যার সালামের উত্তর নিয়ে আমাকে বলতে লাগলো, শাহরিয়ার, তুমি তো এখন ছুটিতে আছো, তাই তোমাকে আমি কাজটা দিচ্ছি। আর তোমার উপর আমার বিশ্বাস আছে, তুমি এই কাজটা খুব ভালোভাবে করতে পারবে। আমি তোমাকে কিছু ফাইল পাঠিয়েছি তোমার ইমেইলে, সেগুলো দেখো। আর ওই ভার্সিটিতে তুমি এডমিশন নাও। তোমারও তো ভার্সিটিতে ভর্তি হওয়ার প্রয়োজন, তাই না? তাই আমি চাই যে তুমি এই ভার্সিটিতে ভর্তি হয়ে এই ভার্সিটিতে যত ধরনের অপকর্ম রয়েছে সবগুলো তুমি শেষ করবে। কিন্তু স্যার, আমি তো অন্য একটা ভার্সিটিতে ভর্তি হয়েছি, আর ওখানে আমি কিভাবে ভর্তি হব? আর এই সময় কি ভার্সিটিতে ভর্তি হওয়া যাবে? এটা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। তোমার পরিচয় গোপন রেখে আমি তোমাকে কলেজে প্রবেশ করার ব্যবস্থা করে দিচ্ছি। আর তোমার যা যা প্রয়োজন সেগুলো আমাকে বলবে, আমি তোমাকে সেগুলো দেব। আর যদি তুমি এই অপারেশনটা সাকসেসফুলভাবে করতে পারো তাহলে তোমার প্রমোশন নিশ্চিত, কারণ তোমার ট্রেনিংয়ে অনেক ভালো ফলাফল হয়েছে। তারপর আমি স্যারের সঙ্গে আরও কিছু কথা বলে কলটা কেটে দিলাম। আর কল কেটে দিয়ে আমি অপেক্ষা করতে লাগলাম তানিয়া আমাকে কখন কল দিবে। প্রায় 2 ঘন্টা হয়ে গেল, এখনও তানিয়া কল দেয়নি। তারপর আমি নিজে থেকেই তানিয়াকে কল দিলাম। কিছুক্ষণ কল হওয়ার পরে তানিয়া কলটা রিসিভ করলো, আর ওপাশ থেকে আমাকে বলতে লাগলো, হ্যাঁ শাহরিয়ার, বলো কি বলবে? আসলে আমি তখন অফিসে ছিলাম, তাই তোমার সঙ্গে কথা বলতে পারিনি। এখন বলো কি বলবে? তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো কেন? আমি কি তোমার সঙ্গে কোনো অন্যায় করেছি? এতদিন পর তোমার সঙ্গে কথা বলছি, আর তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলছো? তোমার কি কোনো কিছু হয়েছে? না, আমার আবার কি হবে? আমার তো কোনো কিছু হয়নি। তুমি আমাকে কল দিয়েছো হয়তো কোনো কিছু বলার জন্য, তাই তো আমি বলছি। কি বলবে বলো? না, আসলে তেমন কোনো কথা বলতে কল করিনি, শুধু জানতে চাচ্ছিলাম তুমি কেমন আছো, আর মেনু কেমন আছে। মেনুকে অনেকদিন দেখি না, একটু ভিডিও কল দিয়ে দেখাতে পারবা? হ্যাঁ, মেনু অনেক ভালো আছে, আগের চেয়ে অনেক বড় হয়ে গেছে। তা তো জানো না, আর এখন ভিডিও কল দিতে পারবো না, পরে হয়তো ভিডিও কল দেবো। ও আচ্ছা, অফিস থেকে এসে খাবার খেয়েছো নিশ্চয়ই। না খেয়ে থাকলে প্লিজ খেয়ে নাও, কারণ সারাদিন অনেক কষ্ট করেছো, তাই না? আমার খাবারের চিন্তা তোমাকে করতে হবে না। তুমি না বললে কি আমি খাবার খাবো না, বলো তো? আচ্ছা, আমার এখন প্রচণ্ড মাথা ব্যথা করছে, আমি তোমার সঙ্গে পরে কথা বলবো, ঠিক আছে? এখন রাখছি। এই বলে তানিয়া কলটা কেটে দিল। তানিয়ার এরকম ব্যবহার আমি একদিনও পাইনি। তানিয়ার সঙ্গে আমার রিলেশন প্রায় 2 বছরের কাছাকাছি। পুরো কলেজ লাইফ ওর সঙ্গেই রিলেশন ছিল, এখনও আছে। কিন্তু তানিয়া হঠাৎ করে আমার সঙ্গে এরকম ব্যবহার কেন করছে আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। আর ফোনের গ্যালারি থেকে তানিয়ার পিকটা বের করে দেখতে লাগলাম। মানুষটা সত্যিই অনেক সুন্দর, কিন্তু হঠাৎ করে তার কি এমন হয়ে গেল যে আমাকে অবহেলা করছে? যেখানে সব কিছু মেনে নিয়েছিলাম, আমি সব কিছু জেনেও আমি তাকে একটা সুন্দর জীবন দিতে চেয়েছিলাম, কিন্তু তানিয়া কেন এমন করলো? নাকি ওর জীবনে নতুন কেউ এসেছে? এসব ভাবতে ভাবতে সময়টা পার হয়ে গেল। তখনই হঠাৎ করে আমার নাম ধরে ডাকতে ডাকতে কেউ আমার রুমে প্রবেশ করলো। কণ্ঠটা শুনেই বুঝতে পারলাম আমার বোন।
আপু এসে আমাকে বলতে লাগলো, কি রে শাহরিয়ার, তুই বাড়িতে এসেছিস, একটাবার আমাকে কল দিয়ে আসতে পারলি না? একটু আগে মা আমাকে কল দিয়ে জানিয়েছে। আমি সব কিছু ফেলে তোকে একটা নজর দেখতে চলে আসলাম। আরে আমাকে নিয়ে এত ব্যস্ত হওয়ার প্রয়োজন নাই। তা তুই কি একাই এসেছিস নাকি দুলাভাই এসেছে? আগে ফ্রেশ হয়ে আয়, তারপর কথা বলবো। তারপর আপু চলে গেল, আর একটু পর ফ্রেশ হয়ে আমার রুমে আসলো। আমি আপুর সাথে বিভিন্ন বিষয়ে কথা বলতে লাগলাম, আর এভাবেই সময়টা পার হয়ে গেল। রাত 9টার দিকে দুলাভাই আসলো। আমি ওনার সাথে কথা বললাম। কথা বলে ভালোই লাগলো। খুব সহজেই মানুষের সাথে মিশে যেতে পারে। তারপর একসাথে বসে খাওয়া দাওয়া করে আরও কিছু গল্প করে আমি রুমে চলে আসলাম। রুমে এসে আমি তানিয়াকে কল দিলাম। প্রায় বেশ কিছুক্ষণ কল হওয়ার পর তানিয়া কলটা রিসিভ করলো, আর আমি বলতে লাগলাম, তানিয়া, তুমি কি আমাকে কোনোভাবে অবহেলা করছো? আমি কি তোমার কাছে কোনো অন্যায় করেছি বলো? যদি কোনো ভুল করে থাকি সেটা আমাকে বলো, না হলে আমি কি করে বুঝবো বলো? আরে আমি তোমাকে অবহেলা কেন করব? আসলে তখন আমার সত্যি অনেক মাথা ব্যথা করছিল, তাই তোমার সঙ্গে কথা বলতে পারি নাই। আমার মনে হচ্ছে তুমি আমার কাছ থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছ। আমি সত্যিই নিজেকে কন্ট্রোল করতে পারছি না। প্লিজ আমাকে একটু বুঝতে চেষ্টা করো প্লিজ। আর আমি সত্যি বলছি, আমি তোমার সঙ্গে এমন কোনো কিছুই করছি না। আমি জাস্ট অসুস্থ ছিলাম, আর তুমি চাইলে এখন ভিডিও কলে কথা বলতে পারো। আমি তোমাকে সবকিছু জেনে বুঝে তোমাকে মেনে নিয়েছি, কিন্তু তুমি মনে হয় আমাকে মেনে নিতে পারছো না, তাই না? তোমার কি সমস্যা সেটা আমাকে খুলে বলো। আমার কিন্তু এবার সত্যি অনেক রাগ উঠছে। আমি তোমাকে বললাম যে আমার কোনো রকমেরই কোনো কিছু হচ্ছে না, তাহলে তুমি একই কথা কেন বারবার বলছো? তারপর আমি তানিয়ার সঙ্গে আরও কিছু কথা বলে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি খাবার খেয়ে নিলাম, আর উদ্দেশ্য কলেজে যাব। আমি সকালবেলা তানিয়াকে আর কল দিলাম না, আমিও আমার কাজে চলে আসলাম। ভার্সিটিতে এসে সোজা অফিস রুমে চলে আসলাম। অফিস রুমে এসে স্যারের সঙ্গে দেখা করলাম, আর আমাকে আমার ক্লাসরুমটা দেখিয়ে দিল। আমিও আমার রুমে চলে আসলাম। সবাই আমাকে যেন ভূত দেখার মতো করে তাকিয়ে আছে, কারণ আমি সবার মতো স্মার্ট হয়ে আসিনি, আমি খ্যাত হয়ে এসেছি। আমি যে পিছনে বসে পড়লাম। পিছনে বসে আমি চারপাশটা লক্ষ্য করছি। তার একটু পর স্যার এসে যথারীতি ক্লাস শুরু করলো। হঠাৎ করে স্যার আমাকে দেখে স্যার আমাকে দাঁড়াতে বলল। আমি দাঁড়ালাম, আর আমার পরিচয় জিজ্ঞেস করলো। আমি পরিচয় দিয়ে স্যারকে বললাম ট্রান্সফার নিয়ে এসেছি। তারপর স্যার আমাকে মনোযোগ দিয়ে পড়তে বললেন, আর বসে পড়ে চারপাশটা দেখতে লাগলাম। কিছু কিছু ছেলেকে আমার সন্দেহ হতে লাগলো। আমি ছেলেগুলোকে ভালো করে লক্ষ্য করলাম, আর এভাবেই সময়টা পার হয়ে গেল। তারপর আমি ক্লাস শেষ করে বের হতে যাব, তখনই হঠাৎ করে একটা মেয়ের সঙ্গে ধাক্কা খাই, আর তখন মেয়েটা উঠে এসে আমাকে ঠাস করে একটা থাপ্পড় মারলো, আর আমাকে বলতে লাগলো, ফকিন্নির বাচ্চা, তোর তো সাহস কম নয়, তুই আমাকে ধাক্কা দিয়েছিস। আজকে তুই শেষ। তোকে আজকে আমি এমন মাইর দিব যেটা সারা জীবন মনে রাখবি, আর কাউকে ধাক্কা দেওয়ার সাহস থাকবে না। আসলে আমি আপনাকে সত্যি দেখতে পাইনি, আমাকে মাফ করে দিবেন। এই বলে আমি চলে আসতে যাব, আর তখনই পিছন থেকে মেয়েটা বলতে লাগলো, কলেজে মনে হয় তুই নতুন এসেছিস, তাই হয়তো তুই আমার ব্যাপারে কিছুই জানিস না। ঠিক আছে, এই জন্য তোকে মাফ করে দিলাম। নেক্সট টাইম এরকম ভুল হলে আর ক্ষমা পাবি না। আমি এই কলেজের সভাপতির একমাত্র মেয়ে। তারপর আমি চলে আসলাম। মাঠের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ করে একটা নিরিবিলি জায়গায় চোখ পড়ল। আমি দেখলাম কয়েকটা ছেলে মিলে সেখানে বসে আছে, আর ছেলেটার হাতের দিকে তাকিয়ে দেখলাম সেটা হাতে অন্য কিছু রয়েছে। সেখানে দাঁড়িয়ে গেলাম, আর ভাবলাম এখানে হয়তো কোনো কিছু হচ্ছে, আমাকে এটা দেখতেই হবে। আমি আমার গোপন ক্যামেরাটা বের করে সেগুলো ভিডিও করতে লাগলাম, আর ভিডিও করা শেষ করে ছেলেগুলোকে দেখলাম একসাথে করে গাড়ি দিয়ে কোথাও যেন যাচ্ছে। আমি অন্য একটা গাড়ি দিয়ে ওদের পিছন যেতে লাগলাম। একটা সময় দেখলাম ওরা জঙ্গলের দিকে যাচ্ছে, আমিও তাদের সঙ্গে যেতে লাগলাম। কিছু দূর যাওয়ার পরেই ওদের গাড়িটা ব্রেক করলো, আর সেখান থেকে ওরা নেমে পড়লো। আমিও নেমে পড়লাম, আর নেমে ওদের পিছন পিছন যেতে লাগলাম। যেতে যেতে ওদের সামনের দিকেই যাচ্ছে। সামনের দিকের জঙ্গলটা আরো বেশি ভয়ঙ্কর, দিনের বেলায় রাতের মতো অন্ধকার। আর ওদের পিছনে যেতে যেতে আমি আমার কোমর থেকে পিস্তলটা বের করলাম। পিস্তলটা বের করে আমি ওদের দিকেই যাচ্ছি।
একটা সময় দেখলাম ওরা একটা লোকের সঙ্গে দেখা করছে, আর ওই লোকটা ওদের টাকার বান্ডেল দিল, আর আমি তখনই ওই লোকটার হাতে গুলি করলাম। আর তখন ওরা আমাকে গুলি করতে লাগলো। আমি আমার মতো সবাইকে গুলি করতে লাগলাম। একটা সময় দুজন পালিয়ে গেল, আর সবাই মাটিতে গড়াগড়ি করছে। আমি গিয়ে ওদের লিডারকে ধরলাম, আর তখন ও আমাকে বলতে লাগলো, কে তুই? তোকে তো এর আগে এখানে কখনো দেখিনি। তুই জানিস না কার কাজের মধ্যে ব্যাঘাত সৃষ্টি করেছিস? এখানে তোকে ভালো করে বলেছি, তুই চলে যা। আমি তো চলে যাওয়ার জন্য এখানে আসিনি। এত কষ্ট করে আমি তোকে আমার সঙ্গেই নিয়ে যেতে এসেছি। বল, তোদের এসব করার পেছনে কে আছে? আমি বেঁচে থাকতে তোকে এই কথা কখনোই বলবো না। তুই শুধু শুধু এখানে এসেছিস মরার জন্য। চাইলে আমি তোকে এখনই মেরে ফেলতে পারি, শুধুমাত্র একটা ফোন দিব। আমাকে এসব ডায়লগ শুনিয়ে কোনো লাভ নেই, বুঝতে পেরেছিস? তুই তো এভাবে কোনো কিছুই বলবি না। তোকে ভালো মতো ওষুধ দিতে হবে। তারপর আমি লোকটাকে আরো বেশি করে মারতে থাকলাম, আর মারের ভয়ে আমাকে বলতে লাগলো, আমি এখনই সব সত্যি কথা বলে দিচ্ছি। আসলে আমি আরিফের হয়ে কাজ করি। আরিফ এখন ঢাকায় এই ঠিকানায় আছে। তার গ্যাং সহ সে ওখান থেকে মাল পাঠায়। আমি শুধু এখানে কাজ করি। তারপর আমি স্যারকে কল দিলাম আর তাড়াতাড়ি করে ফোর্স পাঠাতে বললাম। তখন 5.5 মিনিটের মধ্যেই ফোর্স পাঠিয়ে দিল। তারপর সবাইকে গাড়িতে তুলে দিলাম, আর আমি ফোর্স নিয়ে সেই ঠিকানায় যেতে লাগলাম। প্রায় 2 ঘন্টা পর ঢাকায় এসে পৌঁছালাম। ঢাকায় এসে আমি সেই গোডাউনে চলে আসলাম, আর গোডাউনে এসে আমি হঠাৎ করে অ্যাটাক করলাম, আর ওরা কোনো প্রস্তুতি ছিল না। তারপর আমি ওদেরকে বললাম ফায়ার করার জন্য, আর আমিও ফায়ার করতে লাগলাম। আর একটা সময় ওরা আমাদের সঙ্গে না পেরে স্যারেন্ডার করলো, আর আমি গিয়ে ওদেরকে অ্যারেস্ট করলাম। আর ওদেরকে অ্যারেস্ট করে আমি ফোর্স দিয়ে পাঠিয়ে দিলাম। আর তারপর ভাবলাম একবার তানিয়াদের বাসায় যাই। যেই ভাবা সেই কাজ। আমি তানিয়াদের বাসায় চলে আসলাম, আর তখন প্রায় কিছুক্ষণ পরেই তানিয়াদের বাসার সামনে আমার গাড়ি পৌঁছে গেল। তানিয়াদের বাসার সামনে গাড়ি দাঁড় করালাম, আর তখন দেখলাম তানিয়ার মা এদিকেই তাকিয়ে আছে। আমি গাড়ি থেকে নেমে ওনাকে সালাম দিয়ে ভিতরে গেলাম। উনিও আমাকে ভিতরে যেতে বললেন। আমি ভিতরে গিয়ে দেখি একটা আমার বয়সী ছেলে বসা, হয়তো আমার থেকে কিছু বছরের বড় হবে। ছেলেটা আমাকে দেখেই দাঁড়িয়ে গেল, যেহেতু আমার শরীরে এখনো আর্মির পোশাক। আমি গিয়ে সবার সামনে তানিয়াকে বলতে লাগলাম, তানিয়া, তুমি যেসব আমার সাথে শুরু করেছো মোটেও ভালো লাগছে না। আমি জানি তুমি তোমার মন থেকে এসব করছো না, কারণ তোমাকে আমি খুব ভালো করেই চিনি। তুমি হয়তো কোনো চাপের কারণে আমার সঙ্গে এমনটা করছো। তুমি কি আমাকে এখন বিয়ে করতে পারবে? আমি এই অবস্থায় তোমাকে বিয়ে করব এবং আমার সঙ্গে নিয়ে যাব। আর উনি কে? ও হচ্ছে রায়হান, যার কথা আমি তোমাকে বলেছিলাম। ও আসলে মিনুকে দেখতে এসেছে। আমিও তোমাকে বিয়ে করতে চাই। এতদিন আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছি শুধুমাত্র আমার ফ্যামিলির কারণে। আমার ফ্যামিলি আসলে কখনো বিশ্বাস করতে পারছিল না যে তোমার আর আমার সম্পর্কটা আর কখনো হবে। আমি ছেলেটাকে উদ্দেশ্য করে বললাম, ভাই, আপনাদের ডিভোর্স হয়ে গিয়েছে। আপনি খুব ভালো করেই ডিভোর্স পেপারে উল্লেখ করেছেন যে আপনি কোনো সন্তানের দায়িত্ব নিতে পারবেন না। তাহলে এখানে আসার কোনো কারণ দেখছি না আমি। আপনি যদি আর কোনোদিন এখানে আসেন বা ওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, তাহলে আমি আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হব। আমি যদি আপনাকে মেরেও ফেলি তবু আমার কোনো কিছুই হবে না। আমি আপনাকে থ্রেট দিচ্ছি না বুঝিয়ে দিচ্ছি সেটা একান্তই আপনার ব্যাপার। আপনি কোন হিসেবে নেবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এখন আসতে পারেন। আর তানিয়া, চলো কাজে অফিসে। আমি তোমাকে এখনই বিয়ে করব। তারপর আমি মিনুকে নিয়ে গাড়িতে উঠলাম। আমার কোলে বসে খেলা করছে, আমিও মিনুর সঙ্গে খেলা করছি। আমার ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। একটু পর তানিয়া এসে আমার পাশের সিটে বসে পড়ল, আর ড্রাইভার গাড়ি চালাতে লাগলো। একটু পর আমি কাজে অফিসের সামনে চলে আসলাম। তারপর যথারীতি আমরা বিয়ে করলাম। আর বিয়ে করে আমি ড্রাইভারকে বললাম বাসায় নিয়ে যাওয়ার জন্য। আর তখন তানিয়া আমাকে বলতে লাগলো, বিয়ে করলাম অথচ মায়ের দোয়া নেব না? এটা কি হতে পারে বলো? ছোট বোনটা কেউ তো বিদায় দিতে পারলাম না, সোজা তোমাদের বাসায় চলে যাব? ওদের নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। আমি ওদের খুব ভালো করেই খেয়াল রাখবো। আর আমি অপারেশন করেছি তো,
তাই এখন অন্য কোথাও যেতে পারবো না, সোজা বাসায় যাব। আর পরে 2-3 দিন পর মা ঠিকই আমাদের বাসায় যাবে। আর তুমি এটা নিয়ে চিন্তা করো না যে ওরা কিভাবে চলবে, কারণ আমি জানি যে ওরা তোমার টাকায় চলতো। ওদের জন্য আমি আছি, আর আমি কেমন মানুষ সেটা তুমি খুব ভালো করেই জানো। আসলে আমি ওই সময় ওই লোকটাকে দেখে অন্যরকম হয়ে গিয়েছিলাম, নিজের রাগটাকে কন্ট্রোল করে রাখতে পারছিলাম না, তাই হয়তো মায়ের সঙ্গে খুব ভালো করে কথা বলতে পারিনি। তোমার রাগ দেখে তো আমি নিজেও ভয় পেয়ে গেছিলাম। আমি জানি তুমি কেমন, আমিও তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি। প্লিজ আমাকে মাফ করে দিও। আসলে আমার কোনো কিছু করার ছিল না। আমার মা তোমাকে নিয়ে একটু সন্দেহ ছিল যে তুমি কি আদৌ আমাকে বিয়ে করবে কিনা, কারণ তুমি এখন বড় হয়ে গেছো, আবার বাবা মাকে অনেক কিছুই রেখে গিয়েছে। আমি তো শুধুমাত্র বসে থাকি বলে চাকরি করতাম, এই আর কি। শোনো, তুমি এখন আমার বউ, তোমার ভালো মন্দ সব কিছু দেখার দায়িত্ব আমার, আর তেমনি পরিবারের দায়িত্বটাও কিন্তু আমার। আমি অন্য ছেলেদের মতো নই, কাউকে একটু দিলে কারো কম পড়ে যায় না, বুঝতে পেরেছো? আর মেয়েটাকে আমি আমার মতো করেই বড় করব। সেটা তো দেখতেই পাচ্ছি, মেয়েটা তো এখনই তোমাকে বাবা ডাকতে শুরু করে দিয়েছে। আমাকে যতবার মা বলে না দেখে, ততবার তোমাকে বাবা বলছে। আমি মেয়েটার সঙ্গে খেলা করতে করতে আমাদের বাসার সামনে চলে আসলাম। আর আমাদের বাসার সামনে এসে ভাবছি মাকে কি বলবো। আমি গাড়ি থেকে নেমে ভিতরে চলে আসলাম, আর ভিতরে এসে কলিং বেল দিলাম। একটু পর মায়ের সাথে দরজা খুলে দিল। মা এসে দরজা খুলে দেওয়ার পরে মা আমার কোলে পিচ্চি বাচ্চা দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। আর আমি মাকে বললাম, মা, আসলে আমি বিয়ে করে ফেলেছিলাম অনেক আগেই, আর এটা হলো তোমার নাতিন। এই বলে আমি আমার মায়ের কোলে আমার মেয়েটাকে দিয়ে দিলাম, আর তারপর আমি সোজা বাইরে চলে আসলাম। জানি না এখন বাসায় কি হবে, যা মন চায় তাই হোক। আমি না হয় আজকের রাতটা বাহিরেই থাকবো। আমি বাহিরে একা একা হাঁটতে লাগলাম, অনেক ভয় করছে। দুজনকে তো ধরিয়ে দিয়ে রেখে আসলাম। এভাবে প্রায় অনেকক্ষণ কেটে গেল। রাত 11টার সময় তানিয়া আমাকে কল দিল। আমি ফোনটা রিসিভ করলাম, আর তখন ওপাশ থেকে তানিয়া আমাকে বলতে লাগলো, এত ভয় পাওয়ার কোনো কিছুই নেই, সবাইকে আমি সত্যি কথা বলে দিয়েছি, বুঝতে পেরেছো? আর সবাই খুব ভালো করে মেনে নিয়েছে, আর সবাই মিনুকে অনেক পছন্দ করেছে। তাড়াতাড়ি বাসায় চলে আসো। আমি তানিয়ার মুখে এমন কথা শুনে খুশিতে ডান্স দিতে ইচ্ছে করছে। তারপর আমি তাড়াতাড়ি করে বাসায় চলে আসলাম, আর বাসায় এসে কলিং বেল দিলাম। একটু পর তানিয়া এসে দরজা খুলে দিল। আমি সোজা আমার রুমে চলে আসলাম, রুমে এসে দরজা বন্ধ করে দিলাম। আর একটু পর তানিয়া আমাকে খাবার খাওয়ার জন্য বলতে লাগলো। আমি বললাম খাইয়ে দেওয়ার জন্য। তানিয়া আমাকে খাইয়ে দিল, আর আমি তখন জিজ্ঞেস করলাম, মিনু কোথায়? আর তখন তানিয়া বলল, আসলে মিনু ও বাবা মায়ের সঙ্গে ঘুমিয়েছে। জানো আজকে কি হয়েছে? মিনুকে বাবা দেখে অনেক পছন্দ করেছে, যেটা আমি সত্যি অবাক হয়েছিলাম। আর সত্যি কথা বলতে ভালো হয়েছে। তবে তোমার খবর আছে? আমি তানিয়ার সঙ্গে কথা বলতে বলতে খাবার খেয়ে নিলাম, আর খাবার খেয়ে আমি শুয়ে পড়লাম। একটু পর তানিয়া লাইট বন্ধ করে আমার বুকে আসলো, আর এসে আমার কানে কানে বলতে লাগলো, আসলে আমি কখনো ভাবতে পারিনি সবাই আমাকে এত তাড়াতাড়ি মেনে নেবে। আমি যখন সত্যি কথা বলে কান্না করছিলাম, আর তখন বাবা বলল, আমারও তো একটা মেয়ে আছে, ওর সঙ্গে তো এমনটা হতে পারতো, তাহলে কি আমি ফেলে দিতে পারতাম? এই বলে মিনুকে কোলে নিয়েছিল। সত্যি আমি আর জীবনে আর কোনো কিছু চাই না, তোমাকে ভালোবাসতে চাই। আমি তানিয়ার কপালে আলতো করে একটা চুমো দিলাম, আর তানিয়ার লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকালো। তারপর আমি তানিয়ার ঠোঁট জোড়া দখল করে নিলাম, আর এভাবেই আমি তানিয়াকে নিয়ে হারিয়ে গেলাম এক অন্য রাজ্যে। আর এভাবেই না হয় চলতে থাকুক আমাদের মিষ্টি ভালোবাসার গল্পটা। নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।